আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমার স্কুলের নতুন আইটি ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা 2.3.1 পড়ব। নাও রিড এ নোট অন স্পিচ ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। এই নির্দেশনায় তোমাদের বলা হয়েছে যে তোমরা দলে বা জোড়ায় স্পিচ সংক্রান্ত একটি নোট পড়ো এবং পরবর্তী অ্যাক্টিভিটিগুলো খেয়াল করো। নোট: স্পিচ ইজ দ্য আর্ট অফ রিপোর্টিং অর টেলিং দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার. There are two main ways of reporting the words of a speaker: direct speech and indirect speech. এখানে আসলে তোমাদের ন্যারেশন নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এই টপিকটা এখান থেকে পড়ার আগে একটু বেসিক সম্পর্কে জেনে আসি। চলো। ন্যারেশন মানে হলো উক্তি। ন্যারেশন দুই প্রকার: ডিরেক্ট ন্যারেশন এবং ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন মানে হলো প্রত্যক্ষ উক্তি, আর ইনডিরেক্ট ন্যারেশন অর্থ হলো পরোক্ষ উক্তি। ডিরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি বক্তা নিজে যখন কিছু বলে বা বক্তার বক্তব্যকে যখন বক্তার মতো করেই উপস্থাপন করা হয় তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। আর ইনডিরেক্ট ন্যারেশন যখন কোনো বক্তার বক্তব্য নিজের মতো করে বলা হয়, মানে বক্তা যেভাবে বলল সেভাবে না বলে তুমি যখন তোমার নিজের ভাষায় প্রকাশ করবে তখন তাকে বলে ইনডিরেক্ট ন্যারেশন। যেমন এখানে একটি উদাহরণ দেখো। ডিরেক্ট ন্যারেশন: হি সেড আই অ্যাম ওয়েল। মনে করো তোমার একজন বন্ধু, সে বলল আমি ভালো আছি। এখানে তুমি তার কথাটা হুবহু লিখেছ। হি সেড আই অ্যাম ওয়েল। সে বলল আমি ভালো আছি। এখানে যেহেতু তার কথাটা হুবহু বলা হয়েছে তাই এটি হলো ডিরেক্ট ন্যারেশন। এখন তুমি যদি এটা তোমার মতো করে বলতে চাও তাহলে সেটা হয়ে যাবে ইনডিরেক্ট ন্যারেশন। যেমন এখানে দেখো, ইনডিরেক্ট ন্যারেশনে হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল। তুমি বলছো যে সে বলেছিল যে সে ভালো আছে। তাহলে তুমি তার কথাটা তোমার মতো করে বলছো যে সে বলেছিল যে সে ভালো আছে। এই যে কথা দুটোর অর্থ কিন্তু একই, কিন্তু যখন অর্থ ঠিক রেখে একজনের বক্তব্যকে আরেকজন নিজের মতো করে উপস্থাপন করবে তখন তাকে বলা হবে ইনডিরেক্ট স্পিচ। তাহলে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি কাকে বলে আমরা বুঝতে পারলাম। এখন ন্যারেশন পারতে হলে আমাদের কিছু জিনিস জানতে হবে। যেমন 1 নম্বরে আমাদের জানতে হবে রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। 2 নম্বরে সেন্টেন্সের গঠন, তারপরে জানতে হবে টেন্স পরিবর্তন, পার্সন পরিবর্তন, সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ ফর্ম। আবার জানতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো। তো চলো আমরা সিরিয়াল বাই এই বিষয়গুলো একটু জেনে নিই। রিপোর্টিং ভার্ব অ্যান্ড রিপোর্টেড স্পিচ। একটু খেয়াল করো, রিপোর্টিং ভার্ব কিন্তু রিপোর্টেড স্পিচ। যখন ভার্ব বলবে তখন বলতে হবে রিপোর্টিং ভার্ব, এবং যখন স্পিচের সঙ্গে বলবে তখন বলতে হবে রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং ভার্ব কি আর রিপোর্টেড স্পিচ কি, রিপোর্টিং ভার্ব কোনটা এবং রিপোর্টেড স্পিচ কোনটা? এই যে দেখো, এখানে একটা ইনভার্টেড কমা রয়েছে। এই ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি রয়েছে এটাকেই বলা হয় রিপোর্টিং ভার্ব। এখানে রিপোর্টিং ভার্ব হলো সেইড টু। তাহলে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটা রয়েছে এই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এবং ইনভার্টেড কমা এর ভিতরে যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি রয়েছে আই অ্যাম ওয়েল, এই সেন্টেন্সটি হলো রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব হলো ইনভার্টেড কমা এর বাইরের ভার্বটি, এবং রিপোর্টেড স্পিচ হলো ইনভার্টেড কমার এর ভিতরের সেন্টেন্সটি। এটি হলো সাবজেক্ট, এটি হলো অবজেক্ট। হি সেড টু মি আই অ্যাম ওয়েল। সেড টু হলো রিপোর্টিং ভার্ব, আই অ্যাম ওয়েল হলো রিপোর্টেড স্পিচ, হি হলো সাবজেক্ট এবং মি হলো অবজেক্ট। এবার আসি 5 প্রকার সেন্টেন্সের গঠন। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তোমরা এই সেন্টেন্সগুলোর গঠন জানো, তারপরেও একটু বোঝার সুবিধার্থে আমি লিখে দিয়েছি, তোমরা দেখো। ন্যারেশনের ক্ষেত্রে কমার আগে সবসময় সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব এবং অবজেক্ট থাকবে। সবগুলোর ক্ষেত্রেই অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স, সবগুলো সেন্টেন্সের ক্ষেত্রেই এই সামনের অংশটুকু একই থাকবে। সাবজেক্ট থাকবে, তারপর রিপোর্টিং ভার্ব থাকবে, এরপর একটা অবজেক্ট থাকবে। কিন্তু পরিবর্তন হবে তোমাদের এই ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে থাকবে ফুল স্টপ। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল করবে শেষে কোশ্চেন মার্ক আছে কিনা। সবসময় দেখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক থাকে। তোমরা যদি দেখতে পাও যে শেষে কোশ্চেন মার্ক আছে তাহলে তখনই তোমরা বুঝে নেবে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব বা লেট দিয়ে শুরু হয়। যদি দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে বা লেট দিয়ে শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ রয়েছে তাহলে বুঝে নেবে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স।
একইভাবে অবজেক্টিভ সেন্টেন্সে মে অথবা লং এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স শুরু হবে এবং শেষে ফুল স্টপ হবে। সামনের অংশটুকু তো একই থাকবে এবং শেষের অংশটুকু ইনভার্টেড কমা এর ভিতরের অংশটুকুতে মে অথবা লং দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। এরপর এক্সক্লামেটরি সেন্টেন্সে শেষে দেখবে তোমরা আশ্চর্যবোধক একটা চিহ্ন থাকবে। তাহলে তোমরা সেন্টেন্সের গঠনগুলো বুঝতে পারলে যে তোমরা কিভাবে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি এই সেন্টেন্সগুলো সহজেই চিনতে পারবে। এখানে দেখো আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সে লিখেছি হি সেড টু মি আই অ্যাম হ্যাপি। এই সেন্টেন্সটা দেখে তোমাদের কি মনে হচ্ছে এটা কোন সেন্টেন্সের গঠনের মধ্যে পড়ে? ভিডিওটা একটু পজ করে তোমরা আমার এই অ্যান্সারটা দিয়ে দাও। সেন্টেন্সের গঠনের দিকে তাকাও। হি সেড টু মি, কমার আগে আমরা দেখব না, আমরা ইনভার্টেড কমা এর এই অংশটুকু দেখব। আই অ্যাম হ্যাপি, আই হলো সাবজেক্ট, অ্যাম হলো ভার্ব এবং হ্যাপি হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে আমরা তাকে কোন সেন্টেন্স বলি? অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। তাহলে এই সেন্টেন্সটির গঠন হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে দেখো হি সেড টু দ্য বয় ডু ইট। এটা কোন সেন্টেন্সের মধ্যে পড়তেছে? আমরা সামনের অংশটুকু দেখব না, আমরা শেষের অংশটুকু দেখব, এই ইনভার্টেড কমার ভিতরের অংশটুকু। ডু ইট একটা ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ রয়েছে। যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে তাহলে আমরা এটাকে বলি অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে এটা হলো আমাদের অবজেক্টিভ সেন্টেন্স। এর পরের সেন্টেন্সটিতে দেখো হোয়াট ইজ ইউর নেম, শেষে দেখো কোশ্চেন মার্ক আছে। আমরা জানি কোশ্চেন মার্ক যদি থাকে তাহলে এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটি হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর পরের সেন্টেন্সে দ্য ওল্ড ম্যান সেড টু মি মে আল্লাহ হেল্প ইউ। এখানের ফর্মটা দেখো মে দিয়ে শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ রয়েছে। যদি মে অথবা লং দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে তাহলে আমরা তাকে বলি অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে এটি হলো আমাদের অবজেক্টিভ সেন্টেন্স। এরপরে দেখো হি সেড টু মি গুড মর্নিং, শেষে দেখো এক্সক্লামেশন মার্ক রয়েছে। যদি শেষে আমরা এক্সক্লামেশন মার্ক দেখতে পাই তাহলে আমরা এটাকে বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এটি হলো আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা 5 প্রকার সেন্টেন্সের গঠন এবং এর এক্সাম্পল সুন্দরভাবে বুঝতে পারলাম। এবার আমরা টেন্সের পরিবর্তন দেখব। যদি ডিরেক্ট ন্যারেশনে আমাদের এই টেন্সগুলো থাকে তাহলে আমাদের ইনডিরেক্ট ন্যারেশনে কোন টেন্স হবে সেটাই এখন আমরা দেখব। যদি আমরা দেখি ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হলো ভার্ব প্লাস এস অথবা ইএস যুক্ত থাকে। তাহলে আমরা ইনডিরেক্ট ন্যারেশনে কী বসাবো? আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিটের বদলে পাস্ট ইনডিফিনিট বসিয়ে দিব, মানে আমাদের ভার্বটা টু ফর্মে চলে যাবে, ভার্বের টু ফর্মে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা করব কি? পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে করব পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কীরকম থাকে? এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকে। আর পাস্ট কন্টিনিউয়াসে আমাদের এম থাকলে হয়ে যাবে ওয়াজ, ইজ অথবা আর থাকলে হয়ে যাবে ওয়ার এবং ভার্ব প্লাস আইএনজি। এই ফর্মটা ঠিকই থাকবে কারণ এটি হলো কন্টিনিউয়াস টেন্স। যেখানেই কন্টিনিউয়াস দেখবে সেখানেই ভার্ব প্লাস আইএনজি করে দিবে। আর যেহেতু প্রেজেন্ট তাই এম, ইজ, আর এগুলো বসবে, আর পাস্টের কারণে ওয়াজ অথবা ওয়ার বসবে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? প্রেজেন্ট পারফেক্ট মানে হলো হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। যেখানেই পারফেক্ট দেখবে সেখানেই ভি3 হবে এবং যেহেতু প্রেজেন্ট পারফেক্ট তাই হবে হ্যাভ প্লাস ভি3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। আর পাস্ট পারফেক্ট, এই যে পারফেক্ট, পারফেক্টের কারণে ভি3 বসলো এবং যেহেতু পাস্ট ফর্ম তাই হ্যাভের পাস্ট ফর্ম আমরা এখানে বসাবো। হ্যাভ এর পাস্ট ফর্ম হলো হ্যাড। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3 এবং পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি3। আর একবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা পাস্ট ইনডিফিনিট করে দেব, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্টটাকে জাস্ট পাস্ট করে দেওয়া হচ্ছে। এরপরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট করে দেব। পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিটের একটু বড় পাস্ট পারফেক্ট। মানে যদি পাস্ট ইনডিফিনিট ভি2 ফর্মে থাকে তাহলে আমরা পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভি3 করে দেব। এরপর পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে হলো ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি, কারণ কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে আমরা এর থেকে একটু বড় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে দেব। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই যে পারফেক্ট রয়েছে তাই ভি3 বিন, এবং এটি যেহেতু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাই এখানে হ্যাড বিন বসবে এবং কন্টিনিউয়াসের কারণে ভার্ব প্লাস আইএনজি বসবে। যদি ডিরেক্ট ন্যারেশনে দেখো পাস্ট পারফেক্ট রয়েছে মানে হ্যাড প্লাস ভি3 ফর্মে রয়েছে তাহলে এটাকে তোমাদের কোনো চেঞ্জ করতে হবে না, এটা পাস্ট পারফেক্টই থেকে যাবে। পাস্ট পারফেক্ট থাকলে ইনডিরেক্ট ন্যারেশনেও পাস্ট পারফেক্টই হয়, এটার কোনো চেঞ্জ হয় না, এটি নো চেঞ্জ।
এরপর ডিরেক্ট ন্যারেশনে যদি দেখো ফিউচার ফর্মে রয়েছে, শ্যাল অথবা উইল ফর্মে রয়েছে, তাহলে ইনডিরেক্ট ন্যারেশনে করবে ফিউচার ইন দ্য পাস্ট। শ্যালের পাস্ট ফর্ম হলো শুড, উইলের পাস্ট ফর্ম হলো উড। একদম শেষে তোমরা যদি দেখো ডিরেক্ট ন্যারেশনে কোথাও ক্যান, মে অথবা মাস্ট রয়েছে, তাহলে ক্যানের পরিবর্তে ইজিলি করে দিবে কুড, মেয়ের পরিবর্তে মাইট এবং মাস্টের পরিবর্তে হ্যাড টু। এটা একটু ক্লিয়ারলি মনে রাখবে যে মাস্ট থাকলে হ্যাড টু বসে, এটা ভোলা কিন্তু যাবে না, এটা অনেক ক্ষেত্রে তোমাদের লাগবে। মাস্ট থাকলে হ্যাড টু বসবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই কোশ্চেনটা অনেক বেশি আসে। ডিরেক্ট ন্যারেশনে মাস্ট দিয়ে দেয় এবং ইনডিরেক্ট ন্যারেশনে এখানে হ্যাড টু বসাতে হয়। এরপর পার্সন পরিবর্তন। তোমরা তো পার্সন বুঝো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলো? আই, মি, মাই, মাইন, এগুলো হলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হলো ইউ, ইয়োর, ইয়োর্স। থার্ড পার্সন হলো হি, শি, দে, যত প্রকার নাম রয়েছে এগুলো হলো থার্ড পার্সন। এখন এই পার্সন কিভাবে পরিবর্তন করতে হয়? ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে অনুসরণ করে, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। এটা তোমরা মনে রাখবে। ফার্স্ট পার্সন সবসময় ফার্স্ট চেয়ারে বসে, তাই ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করবে। সাবজেক্ট কোথায় বসে? সামনে বসে। তাহলে ফার্স্ট পার্সন ফার্স্ট চেয়ারকে অনুসরণ করে, ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করে। সেকেন্ড পার্সন মানে ফার্স্টের থেকে একটু নিম্ন, তাহলে সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করবে? সেকেন্ডকে অনুসরণ করবে। তাহলে সেকেন্ড পার্সন অবজেক্টকে অনুসরণ করবে। সেকেন্ড মানে হলো আমাদের অবজেক্ট। এক, এক, দুই, দুই। ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করবে, সেকেন্ড পার্সন অবজেক্টকে অনুসরণ করবে, কিন্তু থার্ড পার্সন হি, সে, দে, যত প্রকার নাম এগুলোর কোনো পরিবর্তন হবে না। তো চলো এখন আমরা কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে এই টপিকগুলো বুঝে নিই। প্রথম এক্সাম্পলটা লক্ষ্য করো, হি সেড টু মি আই অ্যাম উইথ ইউ। প্রথমে পার্সনটা খেয়াল করো, এখানে কি পার্সন রয়েছে? ইনভার্টেড কমা এর ভিতরের অংশটুকু দেখো তো। এই যে এখানে রয়েছে আই অ্যাম উইথ ইউ, আই কোন পার্সন? আই হলো ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কাকে অনুসরণ করে? সাবজেক্টকে অনুসরণ করে। এখন হি সেড টু মি, এই অংশটুকুর সাবজেক্ট কোনটা? হি, হি হলো সাবজেক্ট। তাহলে ফার্স্ট পার্সন ফার্স্ট চেয়ারকে অনুসরণ করবে। ফার্স্ট পার্সন ফার্স্ট চেয়ারকে যদি অনুসরণ করে তাহলে আই এর এখানে কি হবে? হি হবে। এরপরের পার্সনটি দেখো ইউ। ইউ কোন পার্সন? ইউ হলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করে? সেকেন্ডকে মানে অবজেক্টকে। এখানকার অবজেক্ট কি? মি। তাহলে ইউ কাকে অনুসরণ করবে? মিকে অনুসরণ করবে। এই যে এখানে একটু লক্ষ্য করো, আই এর জায়গায় এখানে হি হয়ে গেছে, ইউ এর জায়গায় এখানে মি হয়েছে। এগুলো তোমাদের আমি একটু পরে আরও ডিটেলসে জানাবো। তোমরা শুধু এই পার্সনটা একটু খেয়াল করো। হি সেড টু মি শি ইজ রেডি টু ডু ইট। হি, শি, দে, যত প্রকার নাম রয়েছে এগুলো আমরা থার্ড পার্সন জানি। তাহলে এখানে রয়েছে শি, আর তাই এখানে পরিবর্তন না হয়ে শি, শি রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে টোল্ড বসে এবং কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে। এই জিনিসগুলো তোমরা একটু লক্ষ্য করো, এগুলো আমি তোমাদের একটু পরে এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে? সেড টু এর পরিবর্তে টোল্ড এবং কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে অর্ডার্ড অথবা রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড অথবা ফরওয়ার্ড বসবে এবং কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে টু বসবে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে কি বসবে? অর্ডার্ড বসবে অথবা রিকোয়েস্টেড বসবে, অ্যাডভাইসড বসবে অথবা ফরওয়ার্ড বসবে। এগুলো তোমাদের দেখতে হবে। যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার্ড হবে, যদি কোনো একটা অনুরোধ করা বোঝাচ্ছে তাহলে রিকোয়েস্টেড বসবে, অথবা যদি উপদেশ দেয় তাহলে অ্যাডভাইসড বসবে, অথবা যদি কোনো কাজ করতে নিষেধ করে তাহলে ফরওয়ার্ড বসবে। এবং এই কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে টু বসাতে হবে। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে আস্কড বসবে এবং কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে ইফ বসবে। এই যে এখানে যেরকম ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসছে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে দ্যাট না বসে ইফ বসবে এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেখানে দ্যাট বা ইফ না বসে টু বসবে। আবার অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে উইশড অথবা প্রেড বসবে এবং কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স এগুলোর ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে দ্যাট হতো, তোমরা একটু ঠিক করে নিও যে এক্সক্লামেটরি সেন্টেন্স এগুলোর ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় এবং কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে দ্যাট বসে। এখানে তোমরা একটু কষ্ট করে লিখে নিও দ্যাট। আর এই ইফ অথবা ওয়েদার অথবা ডাব্লিউএস এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু এর পরিবর্তে আস্কড বসে এবং কমা ইনভার্টেড কমা এর পরিবর্তে কখনো ইফ বসে অথবা ওয়েদার বসে অথবা ডাব্লিউএস কোশ্চেন বসে। যদি দেখো কোথাও ডাব্লিউএস কোশ্চেন দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, যেমন হোয়াট, হাউ এগুলো দিয়ে শুরু হয়েছে, তাহলে তোমরা ওই সেন্টেন্সটিতে
ইফ না বসিয়ে ডাব্লিউ ইজ ওয়াটটি বসিয়ে দিবে। এখানে সেন্টেন্সগুলো লক্ষ্য করো। প্রথম সেন্টেন্সে রয়েছে হি সেড টু মি আই অ্যাম হ্যাপি, সে আমাকে বলল আমি খুশি। এই যে সেন্টেন্সটি, এই সেন্টেন্সটি বক্তা নিজে বলছে, মানে বক্তার মতামতকে এখানে হুবহু উপস্থাপন করা হচ্ছে। যেহেতু বক্তার কথাটা এখানে হুবহু উপস্থাপন করা হচ্ছে, তাই এটি হলো ডিরেক্ট স্পিচ। এখন আমাদের কাজ হলো এই ডিরেক্ট স্পিচটিকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করা। আমরা কিভাবে করব? আমরা কয়েকটা ধাপ অনুসরণ করে তারপরে আমরা এটাকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবো। প্রথমেই আমাদের মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে। রিপোর্টিং ভার্ব কোনটা? আমরা জানি কমায়ের বাইরে যে ভার্বটা থাকে ওটাই হলো রিপোর্টিং ভার্ব। এখানে রিপোর্টিং ভার্ব হলো সেইড টু। সেইড টু হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এরপর রিপোর্টেড স্পিচ খুঁজতে হবে। ইনভার্টেড কমা এর ভিতরে যে সেন্টেন্সটি থাকে তাকে বলে রিপোর্টেড স্পিচ। এখানে ইনভার্টেড কমা এর ভিতরে রয়েছে আই অ্যাম হ্যাপি, তাহলে আই অ্যাম হ্যাপি হলো রিপোর্টেড স্পিচ। এরপরে আমাদের কাজ হলো সেন্টেন্সের গঠন লক্ষ্য করা। আমরা যখন সেন্টেন্সের গঠন লক্ষ্য করব তখন আমরা সামনের অংশটুকু দেখব না, আমরা ইনভার্টেড কমা এর ভিতরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু দেখব। ইনভার্টেড কমা এর ভিতরে রয়েছে আই অ্যাম হ্যাপি। এখানে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, একটি ভার্ব রয়েছে এবং শেষে ফুল স্টপ রয়েছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং শেষে যদি ফুল স্টপ থাকে তাহলে আমরা তাকে বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যদি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে সেইড টু এর পরিবর্তে আমরা কি বসাবো? সেইড টু এর পরিবর্তে আমরা বসাবো টোল্ড, এবং এই যে কমা ইনভার্টেড কমা রয়েছে এই কমা ইনভার্টেড কমার বদলে আমরা বসাবো দ্যাট। আমরা এখানে বসিয়ে দিলাম হি টোল্ড মি দ্যাট। কি করলাম? সেইড টু এর জায়গায় টোল্ড বসালাম, হি ঠিক রাখলাম, মি ঠিক রাখলাম, কারণ সামনের অংশটুকু ঠিকই থাকে, শুধু এই সেইড টু এর জায়গায় টোল্ড বসিয়ে দিলাম। এরপরে আমাদের লক্ষ্য করতে হবে পারসন। এই যে কমা ইনভার্টেড কমা এর ভিতরে রয়েছে আই অ্যাম হ্যাপি। আই কোন পারসন? আই হলো ফার্স্ট পারসন। আমরা কি জানি? ফার্স্ট পারসন ফার্স্ট চেয়ারে বসে, মানে ফার্স্ট পারসন ফার্স্ট সাবজেক্টকে অনুসরণ করবে। এখানে সাবজেক্টকে হি, ফার্স্ট পারসন সাবজেক্টকে অনুসরণ করে। এই অংশটির সাবজেক্ট হলো হি, তাহলে আই কাকে অনুসরণ করবে? হিকে অনুসরণ করবে। তাহলে আমরা আই এর জায়গায় কি বসাবো? হি বসাবো। আমরা আই এর জায়গায় হি বসিয়ে দিলাম। এবার আমরা দেখবো এটি কোন টেন্স। আই অ্যাম হ্যাপি, অ্যাম কোন টেন্সের মধ্যে পড়ে? অ্যাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যামের জায়গায় তাহলে আমরা কি লিখবো? পাস্ট ইনডিফিনিট বসাবো। অ্যামের পাস্ট ইনডিফিনিট হলো ওয়াজ, তাহলে হি ওয়াজ হ্যাপি। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ হ্যাপি। আমরা ডিরেক্ট স্পিচটাকে ইনডিরেক্ট স্পিচে কনভার্ট করলাম। নেক্সট সেন্টেন্সটি লক্ষ্য করো, হি সেড টু দ্য বয় ডু ইট। এখন তোমার কাজ হলো রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এটা লক্ষ্য করা। হি সেড টু দ্য বয়, সেড টু হলো রিপোর্টিং ভার্ব এবং এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি রয়েছে এটি হলো রিপোর্টেড স্পিচ। আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ এটি সিলেক্ট করলাম। এবার আমাদের কাজ হলো সেন্টেন্সের গঠন। এটা কোন সেন্টেন্স? ডু ইট। দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ রয়েছে, তাহলে এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সেড টু এর পরিবর্তে কি বসাই? অর্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্ট, এই ধরনের ওয়ার্ডগুলো বসাই। এখন তোমাকে বুঝতে হবে যে এই সেন্টেন্সটির অর্থ কী। হি সেড টু দ্য বয় ডু ইট, সে বালকটিকে বলল এটি করো। এই যে করা, করতে আদেশ করা, এটা একটা আদেশমূলক বাক্য বোঝাচ্ছে। যদি আদেশমূলক বাক্য হয় তাহলে আদেশ হলে আমরা কি লিখবো? অর্ডার্ড লিখবো। যদি সে অনুরোধ করতো তাহলে আমরা এখানে রিকোয়েস্টেড লিখতাম। যেহেতু আদেশ লিখেছে তাই আমরা এখানে অর্ডার্ড লিখেছি। আর যদি উপদেশ দিত তাহলে আমরা অ্যাডভাইসড লিখতাম। তো এখন দেখো হি সেড টু দ্য বয়, হি অর্ডার্ড দ্য বয়, এরপর কমা ইনভার্টেড কমা, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা ইনভার্টেড কমা এর বদলে বসে টু। তাহলে আমরা লিখে দিলাম হি অর্ডার্ড দ্য বয় টু। এই যে এই অংশটুকু ঠিক থাকবে, ডু ইট। তাহলে আমাদের এই ডিরেক্ট স্পিচের ইনডিরেক্ট ফর্ম হলো হি অর্ডার্ড দ্য বয় টু ডু ইট। এরপরে সেন্টেন্সটি লক্ষ্য করো, আই সেড টু হিম হোয়াট ইজ ইউর নেম। এখানে দেখো কোশ্চেন মার্ক রয়েছে। যদি আমরা দেখি কোশ্চেন মার্ক রয়েছে তাহলে আমরা বুঝে যাব এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড টু এর বদলে বসে আস্কড। আমরা এখানে লিখে দিলাম আই আস্কড হিম। এরপর কমা ইনভার্টেড কমা এর বদলে আমরা ইফ বসাবো নাকি হোয়েদার বসাবো নাকি ডাব্লিউএস ওয়ার্ডটি বসাবো। আমরা কি বলেছিলাম? আমি একটু আগে তোমাদের বলে দিয়েছিলাম যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা কমা ইনভার্টেড কমা এর বদলে ইফ অথবা হোয়েদার অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসাতে পারবো। এখানে দেখো হোয়াট, হোয়াট কি? হোয়াট একটি
WH ওয়ার্ড, তাই আমরা এখানে হোয়াটই লিখব। আমরা এখানে হোয়াট লিখে দিলাম। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে পার্সনটা আগে তোমাকে দেখতে হবে। ইয়োর কোন পার্সন? ইয়োর হলো সেকেন্ড পার্সন, কারণ ইউ, ইয়োর, ইয়োর্স এগুলো হলো সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কাকে ধরে? অবজেক্টকে ধরে। অবজেক্টকে হিম। এখন তোমাকে দেখতে হবে হিম আর ইয়োর এখানে কোন ফর্মে রয়েছে? পসেসিভ ফর্মে রয়েছে। হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? ইয়োর তাহলে হিমকে ধরে হিমের পসেসিভ ফর্ম এখানে আসবে। প্রথমে আগে দেখো হিমের সাবজেক্ট কি। হিমের সাবজেক্ট হলো হি। আমরা জানি হি, হিম, হিস। এখন হি, হিম, হিস যদি হয় তাহলে হিম এর পসেসিভ হচ্ছে হিস। হোয়াট হিজ নেম, এই যে নেম। ইস কোন ফর্মে রয়েছে? প্রেজেন্ট ইনফিনিট টেন্সে রয়েছে। ইস এর পাস্ট ইনফিনিট হলো ওয়াজ। তাহলে আই আস্কড হিম হোয়াট হিজ নেম ওয়াজ। আশা করি তোমরা এই তিনটে সেন্টেন্স অনেক ক্লিয়ারলি বুঝলে। এবার আমরা পরবর্তী সেন্টেন্স দেখব। দ্য ওল্ড ম্যান সেড টু মি, মে আল্লাহ হেল্প ইউ। দেখো এটা কোন সেন্টেন্স? মে আল্লাহ হেল্প ইউ। মে অথবা যদি লং দিয়ে শুরু হয় তাহলে এটি হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেড টু এর পরিবর্তে কি লিখি? উইশড লিখি। তাহলে দ্য ওল্ড ম্যান উইশড মি। এখানে মিটা মিসিং হয়ে গেছে, এখানে তোমরা মিটা লিখে নিও। দ্য ওল্ড ম্যান উইশড মি, কমা ইনভার্টেড কমা এর বদলে আমরা লিখি দ্যাট, তাই আমরা এখানে দ্যাট লিখেছি। এরপর আল্লাহ, এই যে সাবজেক্ট আল্লাহ, আল্লাহ লিখলাম। মে আল্লাহ হেল্প ইউ, আমি কি বলেছিলাম যদি মে থাকে তাহলে আমরা এখানে মাইট লিখবো। এই যে এখানে আমরা মেয়ের জায়গায় লিখলাম মাইট। হেল্প ইউ, এই যে হেল্প লিখলাম। এবার ইউ কোন পার্সন? ইউ সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন অবজেক্টকে ধরবে। ইউ যেহেতু অবজেক্টিভ ফর্মে রয়েছে, এখন মি এর এখানে যাব। মি এর অবজেক্টিভ ফর্ম হলো মি, তাই আমরা এখানে লিখলাম মি। দ্য ওল্ড ম্যান উইশড মি দ্যাট আল্লাহ মাইট হেল্প মি। হি সেড টু মি গুড মর্নিং। এটা কোন সেন্টেন্স? এটা হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। কীভাবে বুঝলাম? এক্সক্লামেশন মার্কটা দেখে বুঝলাম। তাহলে আমরা সেড টু এর পরিবর্তে কী লিখবো? উইশড লিখবো। হি উইশড মি, কমা ইনভার্টেড কমা এর বদলে আমরা কী লিখবো? দ্যাট লিখবো। এরপর গুড মর্নিং ছিল, গুড মর্নিং লিখে দিলাম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো যে তোমরা কিভাবে এই ডিরেক্ট ন্যারেশনগুলোকে ইনডিরেক্ট ন্যারেশনে কনভার্ট করবে। এতক্ষণ আমি তোমাদের যা পড়ালাম এগুলোই এখানে লিখে দিয়েছে। এই যে এখানে তোমাদের টেন্সের পরিবর্তনগুলো দিয়েছে, যে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হলে কী হবে, পাস্ট ইনডিফিনিট হলে কোন ফর্মে কনভার্ট করবে, এই জিনিসগুলো এখানে তোমাদের দেখিয়ে দিয়েছে। এখানকার কয়েকটা উদাহরণ আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথম সেন্টেন্সটাতে লক্ষ্য করো, এখানে রিপোর্টিং ভার্বে যখন প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকবে তখন এক্সাম্পল অফ ডিরেক্ট স্পিচ, তখন দ্য টেন্স অফ দ্য ভার্ব ইন ডিরেক্ট স্পিচ, মানে ডিরেক্ট স্পিচের ভার্বটা কোনো পরিবর্তন হবে না, এবং দ্য টেন্স অফ ভার্ব ইন ইনডিরেক্ট স্পিচ, এবং ইনডিরেক্ট স্পিচের ভার্বটাও কোনো পরিবর্তন হবে না যখন প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকবে। এখানে কি ছিল? জামাল সেজ আই লাইক টু ওয়াচ কুকিং শোস হোয়েনেভার আই অ্যাম ফ্রি। এটা দেখো প্রেজেন্ট টেন্স, সেজ রয়েছে, রিপোর্টিং ভার্বে সেজ রয়েছে, তাই এটার কোনো পরিবর্তন হবে না। জামাল সেজ, সিম্পলি এখানে কমা ইনভার্টেড কমা এর বদলে বসিয়ে দিয়েছে দ্যাট। এবার পার্সন পরিবর্তন, আই কাকে ধরবে? জামালকে ধরবে। জামালের সাবজেক্টিভ ফর্ম হলো হি, তাই এখানে হি লিখেছে। এবং লাইক, এখানে লাইক যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং এটা যেহেতু সেজ, ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে রয়েছে, তাই এখানে প্রেজেন্টই লিখেছে। হি লাইকস টু ওয়াচ কুকিং শোজ হোয়েনেভার হি ইজ ফ্রি। এই যে আই গিয়ে কাকে ধরলো? আই গিয়ে আবার জামালকে ধরলো, কারণ জামাল সাবজেক্ট পজিশনে রয়েছে। জামালের সাবজেক্টিভ ফর্ম হলো হি, তাই এখানে হি লিখলাম। এবং যেহেতু এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না তাই হি ইজ ফ্রি। এই পয়েন্টটা দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, সবগুলো রিপোর্টিং ভার্ব পাস্ট ইনডিফিনিটেই থাকবে। এবং দ্য টেন্স অফ দ্য ভার্ব ইন ডিরেক্ট স্পিচ, ডিরেক্ট স্পিচের ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে ইনডিরেক্ট স্পিচে পাস্ট ইনডিফিনিট করে দিবে। এখানে দেখো জামাল সেড আই লাইক টু ওয়াচ কুকিং শোস হোয়েনেভার আই অ্যাম ফ্রি। তাহলে এখানে কি লিখলো? জামাল সেড দ্যাট, আই এর জায়গায় এখানে হি লিখলো, কারণ আই হলো ফার্স্ট পারসন। তাহলে জামালের সাবজেক্টিভ ফর্ম হলো হি, লাইক ছিল, লাইকের এখানে লাইকড করে দিল, পাস্ট ফর্মে করে দিল। এরপর বাকিটা ঠিকই রেখেছে। টু ওয়াচ কুকিং শোজ হোয়েনেভার আই গিয়ে জামালকে ধরলো, ধরে জামালের সাবজেক্টিভ ফর্ম হি লিখলো, লিখে অ্যাম যেহেতু ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে পাস্ট হয়ে গেল হি ওয়াজ ফ্রি। একইভাবে বাকিগুলো একইভাবে পরিবর্তন করেছে, তোমরা একটু দেখিও। যদি কোথাও তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। এখানে আমি তোমাদের কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কগুলো তোমরা করে কমেন্ট বক্সে জানিয়ে দিও। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।